আমার বাবা সবসময় হেলমেট মাথায় দিয়ে যায়, আজকে কেন আমার বাবার হেলমেট দিয়ে গেল যে আমার বাবা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যার মোটিভ জানা যায়নি। নির্বাক স্বজন আর সহপাঠীরা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর কথা কোনোদিন কেউ মন্দ বলে না। কখনো উঁচু গলায় কারোর সাথে আমরা কথা বলতে দেখি। সে ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিল। সম্ভাব্য যত আলামত আছে সেগুলো আমরা জব্দ করেছি। এর বাইরে আমরা আশপাশের যারা সাধারণ জনগণ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব, দিনাজপুরে বললেন ডক্টর শফিকুর। উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল আওয়ামী লীগ। ওদের বিচার যদি না হয় তাহলে তোমার সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। সুতরাং সকল উন্নয়নের বিচার হতে হবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ গুজবে নোয়াখালীতে শোডাউন থেকে আটক আওয়ামী লীগ যুবলীগ নেতাকে নেওয়া হয়েছে আদালতে। গুজবে কান না দেওয়ার আহ্বান সার্জিসের। বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে। বরিশালে বিএনপিতে বাড়ছে দ্বন্দ্ব কোন্দল, একের পর এক প্রকাশ্যে হামলা ভাঙচুর, জনমনে আতঙ্ক। তারা আমার হত্যা করার জন্যই করছে, কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না, দিয়েছে তো আমার মাথার উপর। তাদের কাছে না জিজ্ঞেস করে কেন প্রোগ্রাম করলাম, আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে। যেগুলো আমাদের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো যদি আমাদেরকে বলে এবং সেটা আমরা প্রপার ব্যবস্থা নিচ্ছি। গাইবান্ধায় কথিত কবিরাজের তেলেসমাতি কারবার, ঝাড়ফুঁক জাদুটোনায় দেন রোগমুক্তির চ্যালেঞ্জ, প্রতারণার শিকার মানুষ। প্রথম চিকিৎসাতে 70-80% সুস্থ হয়েছে। স্থানীয় লোক চিকিৎসা গ্রহণ করে না, বাইরে থেকে হয়তো আসে। এটা কমপ্লিটলি অপরাধ, কারণ চিকিৎসা শাস্ত্রে এই ধরনের কোনো কিছুই লেখা নাই। গোপালগঞ্জে খোলা আকাশের নিচে পলিথিন ঘেরাও করে পাঠদান, ব্যাহত শিক্ষা কার্যক্রম, হাতিয়ারা স্কুল ভবন সংস্কারের দাবি। আমাদের স্কুলটা ভাঙা এবং ঝুঁকিপূর্ণ, যে কারণে আমরা বাইরে ক্লাস করছি। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব শীল হত্যাকাণ্ড এখনো রহস্য ঘেরা। কারা কি কারণে তাকে হত্যা করেছে মিলছে না এসবের উত্তর। মামলা হয়নি এখনো, পুলিশ বলছে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে, রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আমার বাবা সবসময় হেলমেট মাথায় দিয়ে যায়, আজকে কেন আমার বাবার হেলমেট দিয়ে গেল যে আমার বাবা। চণ্ডী সরকার, ছেলেহারা এক মা, কোনো সান্ত্বনাতেই থামছে না তার আহাজারি। কি করে মোটরসাইকেল নিয়ে পড়ে গেল। ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে হস্তান্তর করা হয় অর্ণব শীলের মরদেহ। নেওয়া হয় নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের বাড়িতে। সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। গল্লামারি শ্মশানে সম্পূর্ণ হয় শেষকৃত্য। কেন কি কারণে এই হত্যাকাণ্ড তা বুঝতে পারছেন না স্বজনরা। আমার বাবা সাহায্য করতো, আমার বাবা কেউ নিতে আসলি ভিক নিতে আলি তার 100 টাকা 50 টাকা দিয়ে দিতে, কত মানুষের বই কিনা পয়সা দিত। আমার দাদারে কেন মারলো, আমার দাদারে কেন মারলো, খুঁজে বের করে শাস্তি দেবে। এরকম ছেলে মনে হয় হাজারও মেলবে না। এর কথা কোনোদিন কেউ মন্দ বলে না। কোনো শত্রু নাই, আমি সারা খুলনা শহরে পায়ে হেঁটে চলতে পারি, আর আমার ছেলের কোনো শত্রু আছে তাও মনে করি না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদের মাস্টার্সের ছাত্র অর্ণব, তাকে হারিয়ে নির্বাক সহপাঠী সহ এলাকার বন্ধুরাও। তারাও আন্দাজ করতে পারছেন না হত্যার মোটিভ কি। কোনো দলদারি বা কোনো আড্ডাবাজি, কোনো মাদকের সাথে, কোনো সিগারেটও পর্যন্ত খাইতো না। খুব মুখ উঁচু করে কারোর সাথে কথা বলতো না, কখনো উঁচু গলায় কারোর সাথে আমরা কথা বলতে দেখি। সে ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিল, তার কথাবার্তা, তার আচরণ অনেক ভালো। তবে আমি এতটুকু আশা করি তার যেন সুষ্ঠু বিচারটা হয়।
পুলিশ বলছে লেখাপড়ার পাশাপাশি বাবার ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন অর্ণব। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় জানানো হয়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। ঘটনাস্থল থেকে সমস্ত আলামত, সম্ভাব্য যত আলামত আছে সেগুলো আমরা জব্দ করেছি এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণের জন্য আমরা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এর বাইরে আমরা আশপাশের যারা সাধারণ জনগণ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, অর্ণব হত্যার যে রহস্য সেটা উন্মোচনে কোনো অগ্রগতি হয়েছে কিনা, আর মামলা দায়েরের কি অবস্থা, সবশেষ তথ্য দেবেন। মামলা দায়ের বিষয়টি সোহার যদি বলি, যে থানাটিতে আমরা দাঁড়িয়ে আছি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা, এই থানার আওতায় সেই ক্রাইম সিনটা যেখানে কালকে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন শফিকুল ইসলাম, তিনি কিছু সময় আগেও আমাদের বলেছেন এখনও পর্যন্ত মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হতে কেন দেরি হচ্ছে সে প্রশ্ন তাকে আমরা করেছিলাম। তিনি বলেছেন যেহেতু অর্ণবের মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ থেকে প্রথমে তার বাড়িতে, সেখান থেকে পরে শ্মশানে সৎকার কিংবা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, এটা কিছু সময় আগে সম্পন্ন হয়েছে, সে কারণে তার পরিবার পরিজন সেখান থেকে বাসায় যাবে, তারপর আসলে মামলাটি করবে। সেটি আজকে রাতের যে কোনো সময় হতে পারে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। অগ্রগতিকতা যদি বলি, যে বিষয়টি দুপুর থেকে আমরা বলছি, 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অনেককেই এমন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে বলে পুলিশের দক্ষিণের ডিসি মনিরুজ্জামান মিঠু আমাদেরকে বলেছেন। কেন এমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যেহেতু এখনও পর্যন্ত এটি তাদের কাছে একটি ক্লুলেস হত্যাকাণ্ড, সে কারণে তারা এই ঘটনার সাথে ওই এলাকায় কারা ছিল, সিসিটিভির ফুটেজগুলো তারা পর্যালোচনা করছে, ওখান দিয়ে কারা চলাচল করেছে, কোন কোন মোটরসাইকেল চলাচল করেছে সেইগুলো তারা পর্যালোচনা করছে। একই সঙ্গে যে 3 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছে তাদের দেওয়া তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করেই আসলে এই মামলার কুলু খোঁজার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভালো কোনো তথ্য আমাদেরকে পুলিশ জানাতে পারেনি যে এই ঘটনাটি, হত্যাকাণ্ডটি কেন হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। তবে তার পরিবার দাবি করেছে দ্রুত সময়ের মধ্যে এমন একটি হত্যাকাণ্ড, একটি সম্ভাবনাময় ছেলেকে হত্যা করা হলো এবং সুষ্ঠু বিচার হবে এই ঘটনার, সেটাই আশা করছি। প্রবীর, ধন্যবাদ আপনাকে। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি নতুন প্রজন্মের দেশ করার কারিগরদের পূর্ণ সমর্থন জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় 20 বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। সকাল থেকে দলে দলে তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকরা জড়ো হতে থাকেন গোরে শহীদ ময়দানে। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার। দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান আমিরে জামায়াত। আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। 5 আগস্ট পরবর্তী জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতরা নব্য ফেসিবাদের অংশীদার বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? আমিন বাবু, যমুনা নিউজ।
আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে চাঁদপুরের হবিগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাহফুজ। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম খুন এবং ধর্ষণের বিচার করা, এছাড়া দেশ সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেশের মানুষকে উপহার দেয়া। তবে যারা বাংলাদেশ বিরোধী তাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম খুনের ধর্ষণের বিচার করা এবং সংস্কার করা। নতুন করে পুনর্গঠন করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তালিকায় স্থান পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুকী আজম। বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ফারুকী আজম। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও আইন যা ছিল তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে। এছাড়া টিআর কাবিখার বরাদ্দ যথাযথভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সকল পিআইওদের বদলি করা হয়েছে। সব প্রকল্প স্বচ্ছতার আওতায় আনা হবে বলে জানান ফারুকী আজম। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। তাদের যেটা মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং আইন ইত্যাদি যা ছিল সেগুলিও আমরা পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছি। মন্ত্রী পরিষদে এগুলি উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা সেগুলি কার্যকর করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউনের ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। এই ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুজনকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে। গুজব রটনাকারী ও শোডাউনের নেপথ্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। দেশ ছেড়ে অন্যত্র ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে এসব গুজব চাউরের পরই ঘটনার সূত্রপাত। নোয়াখালী চাটখিলের বানশা বাজার। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুজবে উৎসাহী হয়ে শুক্রবার রাতে মোহাম্মদপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শোডাউনের নেপথ্যেরা ধরা না পড়লেও গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুলের নেতৃত্বে এবং সরোয়ার বাচ্চু এবং সোল্লার রিয়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এদের নেতৃত্বে গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটায় তারা বানশা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলায় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। তবে গ্রেফতারকৃতরা শোডাউন করেননি বলেই দাবি পরিবারের। আমার ভাইয়া গোলাম কিবরিয়া লিটন, উনি ব্যবসা করে আমাদের বাজারে, বানশা বাজার, যেখান থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে। উনি কালকে বাড়িতে ছিলেন না, শ্বশুর বাড়িতে ছিলেন। ওখানে যাই বসতে বাজার নেওয়ার জন্য, ওখান থেকে আমার ভাইয়ার ধরে আনা হয়েছে। আমার ভাইয়া ব্যবসা করে, কখনোই রাজনীতি করে না। পুলিশ জানায়, 5 আগস্ট চাটখিল থানায় হামলা মামলায় আসামি দেখানো হয়েছে দুজনকে। তোলা হয়েছে আদালতে। বানশা বাজার নামক একটি জায়গা রয়েছে, সেখান থেকে কালকে আমাদের থানা পুলিশ অভিযান করেছে এবং সেখান থেকে 2জন আসামিকে ধরেছে। সেই আসামির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিশিষ্টজনদের মতে, এ ধরনের গুজব ছড়িয়ে দেশ ও সমাজকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে একটি অসাধু মহল। গুজব রটনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আওয়ামী লীগের গুজবে কান দেওয়ার সময় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সিজন 3 অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। সার্জিস বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের এখন অবলম্বন গুজব। টাকা পাচার করে বিদেশে বসে তারা গুজব ছড়াচ্ছে, চেষ্টা করছে মানুষের মাঝে বিভাজন ও বিভ্রান্তি ছড়ানোর। এসবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান সার্জিস আলম।
ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে তারা আসলে যে এক প্রকার আসলে মানে ছাগলের উত্তরসূরি, এটা বাংলাদেশের মানুষ এখন জানে। মাঠে নেই আওয়ামী লীগ, তারপরেও বরিশালের সংঘাত থামছেই না। রাস্তায় প্রকাশ্যে হামলা শিকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা, বাড়িঘরেও চালানো হচ্ছে ভাঙচুর। বিএনপি নেতাদের দাবি দলে বিভেদ ছড়ানোর চক্রান্ত চলছে। গেল 29 ডিসেম্বর রাত 11:30 নগরীর লাইন রোড এলাকায় বাসার সামনে দাঁড়িয়েছিলেন যুবদল নেতা ইউসুফ খান রনি। হঠাৎ দুর্বৃত্তদের হামলা, প্রাণ বাঁচাতে দেন দৌড়, তবুও রক্ষা পাননি। দ্বিতীয় দফায় হামলার শিকার হন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আমার তো মনে হয়েছে তারা আমার হত্যা করার জন্যই করছেন, কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না, দিয়েছে তো আমার মাথার উপরে, এগুলো আমার হাতের উপরে দিয়েই গেছেন। 8 জানুয়ারি রাতের ঘটনা। একযোগে ভাঙচুর চালানো হয় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরের বাসভবনে। তার আগে 3 জানুয়ারি মারধর করা হয় যুগ্ম আহ্বায়ক হালিম মৃধাকে। আমার উপরে পূর্ব হইতেই এই সদস্য যে একজন শিখদের রাজনৈতিক একটা প্রতিহিংসা ছিল, কেন যেহেতু আমি ওই এলাকার পুরানা ব্যক্তিত্ব ছিলাম। এরপর বিভিন্ন কারণবশত এই কমিটি নিয়ে আমাদের বিদ্যার একটা মতবিরোধ সৃষ্টি হয়। সদস্য সচিব এবং আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আমারে কিছু ইঙ্গিত দিছিল যে আমরা যে এই করি এটা ঠিক না, তাদের কাছে না জিজ্ঞেস করে কেন প্রোগ্রাম করলাম। আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে। এসব কারণে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে জনমনে। আমরা সাধারণ জনগণ রাস্তায় বের হতে ভয় পাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে আমরা উদ্বেগ প্রকাশ করি। এর আগে আওয়ামী লীগ ছিল, ওরা কিন্তু এইভাবে অরাজকতা করছে। হ্যাঁ, আমরা কিন্তু একটু বিভ্রান্তিতেও ছিলাম, একটু ঘাবড়াইও যেতাম। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে অনেক টেনশন করা লাগতো, অনেকটা কিন্তু ওই অ্যাঙ্গেলই আছে। সিনিয়র নেতাদের দাবি দলে কলহ ও বিভ্রান্তি তৈরির ষড়যন্ত্র চলছে। পুলিশকে তদন্তের আহ্বান জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক। আওয়ামী লীগ তো এখন চক্রান্ত করতেছে বিভিন্নভাবে, তারা দলের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, একটা কলহ সৃষ্টি করার জন্য তারা সবসময় কাজটা করে। পুলিশ কমিশনার বলছেন নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে। দলীয় কোন্দলের কারণে ঘটছে 2-1টি ঘটনা। যেগুলো ঘটছে তারা কিন্তু আবার মামলা তো ইন্টারেস্ট হচ্ছে, তারা আবার নিজেরাই মিটিয়ে নিচ্ছে বিষয়গুলো। কিন্তু যেগুলো আমাদের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো যদি আমাদেরকে বলে এবং সেটা আমরা প্রপার ব্যবস্থা নিচ্ছি। গেল 9 জানুয়ারি রাতে নগরীর 21 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাজীবের হাত পায়ের রক কেটে দেয় সন্ত্রাসীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল। তার পরিবার জানায় ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। পরে আহত হাবিলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। প্রথম জখম গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। বিজিবি জানায় বিষয়টি খতিয়ে দেখছেন তারা। আমি গম খাতে গেছিলাম, আমার মোটর করা আছে নিজস্ব জমিতে। ভারতের বিএসএফ বর্ডারে খাড়ি হয়েছিল। রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল, কথা বলা যাবে না। শেরপুরের গারো পাহাড়ে থামছে না দখলদারদের থাবা। নির্বিচারে বনভূমি উজাড় করে গড়ে তোলা হচ্ছে বসত বাড়ি ও ফসলের ক্ষেত। এতে নিজেদের আবাসস্থল হারাচ্ছে বন্য হাতি, বাধাগ্রস্ত হচ্ছে হাতিদের চলাচল, লোকালয়ে দিচ্ছে হানা। অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস প্রশাসনের। শেরপুরের 3 উপজেলা সীমান্তবর্তী ঘেরা গারো পাহাড়ে বন বিভাগের রয়েছে 3টি রেঞ্জ। এগুলো হলো বালিজুরি, রাংটিয়া ও মধুটিলা। অনেক জায়গায় এখন অবৈধ দখলে। ঘটনার অনুসন্ধানে গারো পাহাড়ে শুরু হলো যাত্রা। গহীন থেকে আরও গহীনে যমুনা টিভি। চোখে পড়ল বন উজাড়ের চিত্র। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা।
বনের জায়গা দখল করে কেউ গড়েছেন কাঁচা বাড়ি, কেউ বা পাকা। তৈরি করা হয়েছে সবজি ক্ষেত। জায়গায় জমি নাই, ঠিক পড়ে যাবো। ওনারা আসলে উচ্ছেদ করে দিতেছে আমাদের এখান থেকে। তারপরে আমরা আসলে নিরুপায়, এখন আসলে কোথায় যাব? সরকারে যদি আমাদের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এখান থেকে বনের জায়গাতে করতে পারি, যাইতে পারি। বিএসএফ এর সীমান্তে কাঁটাতারের সাথে ভারতীয় অংশে বন উজাড়, আবার এপারেও গাছপালা কেটে স্থাপনা। এতে আবাসস্থল হারাচ্ছে বন্য হাতি। খাবার সংকটে প্রায়ই হানা দিচ্ছে লোকালয়ে। তাণ্ডব চালাচ্ছে বসতবাড়ি, ফসলের ক্ষেতে। মারা পড়ছে মানুষ, মরছে হাতিও। বাড়ছে সীমান্তবর্তী এলাকার মানুষের আতঙ্ক। তারপরেও লাগে আর কি। ঘর বাড়ি ভেঙে হলে দিয়ে মানুষজন মারা হলে দিয়ে আমরা দৌড় বাইরে সড়ক টড়ক দিয়ে দূর দিয়ে যাই বাড়ি ঘর ছাইরে ভয় আছে না, ভয়ের কারণে সারা রাত ঘুমে আই না। পরিবেশবাদীরা বলছেন বনের ভেতর বাড়িঘরের কারণে হাতির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। প্রায় 2000 একর জায়গা মানুষ দখল করে আসছে। এই 2000 একর জায়গা যদি মানুষ এখান থেকে চলে আসে, হাতিরা নিশ্চিন্ত মনে থাকতে পারবে, হাতি মানুষের দ্বন্দ্ব দূর হবে। বন বিভাগের তথ্য মতে গত 20 বছরে 3টি রেঞ্জের 1800 একর বনভূমি অবৈধ দখলে চলে গেছে। সেখানে উচ্ছেদ অভিযান চালাতে জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে। সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে এলিফ্যান্ট রেসপন্স টিম। হাতির কোনো ক্ষতি না হয় এবং মানুষের যেন ক্ষতি না হয়, আমরা সেই রকম ভাবে পদক্ষেপ নিয়ে সার্বক্ষণিক চলাফেরা করি। বনের জায়গা খুব সংকুচিত জায়গা, ছোট লম্বি জায়গা যদি হাতি অভয়ারণ্য হয়, আমার মনে হয় যে খুবই ভালো হবে। বন বিভাগের হিসেবে গত 15 বছরে হাতির হামলায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ, পঙ্গুত্ব বরণ করেছে 2 শতাধিক, আর হাতি মারা পড়েছে অন্তত 50টি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নোয়াখালীতে একই রাতে 2 জায়গায় 4টি দোকান ও একটি বাড়িতে ডাকাতি করা হয়েছে। ভোররাতে উপজেলার ডমুরিয়া ইউনিয়নের কৈয়াজলা গ্রামের সিদ্দিক আহমেদ কোম্পানির বাড়িতে ডাকাতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 4টার দিকে 8 থেকে 10 জনের ডাকাত দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সহ প্রায় 15 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে শুক্রবার রাতে জেলা শহরের এনএস প্লাজায় তালা ভেঙে 4টি দোকানের নগদ টাকা সহ প্রায় 40,000 টাকার কাপড় চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই 21 শতাব্দীতেও মানুষের বিশ্বাসকে পুঁজি করে লাল সালু কার্যক্রম চালাচ্ছে অনেক ভণ্ড পীর। সামাজিক মাধ্যমে রীতিমতো ঝাড়ফুঁক, জাদুটোনায় রোগ নিরাময়ের প্রচারণা দিয়ে কবিরাজি চালাচ্ছেন গাইবান্ধার এক কথিত পীর। দেশের বিভিন্ন স্থান থেকে মোটা টাকার ভিজিট দিয়ে আরোগ্য লাভের আশায় ধর্ণা দেয় নারী পুরুষরা। চিকিৎসকরা বলেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোনোভাবেই সমর্থন করে না এসব কর্মকাণ্ড। ভক্ত অনুসারীদের নিয়ে বসেছে জমজমাট আসর, জিকির আশকারে মশগুল সবাই। সাদুল্লাপুরের প্রত্যন্ত পল্লী নিশ্চিন্তপুর, সেখানেই আস্তানা জুলফিকুর রহমান বিপ্লবের। পীর হিসেবেই নিজেকে পরিচয় দেন তিনি। জাদুটোনায় জিনের আছর ছাড়ানো কিংবা জটিল সব ব্যাধি সারানোর গ্যারান্টি দেন বিপ্লব। তেলেসমাতি এসব কারবার প্রচার করেন নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তা দেখে অনেকেই দ্বারস্থ হন কথিত এই কবিরাজের কাছে। চিকিৎসার জন্য এখানে আসে, তারা চিকিৎসায় এখন ভালো সুযোগ সুবিধা পায় দেখেই তো আসে, তাছাড়া তো আসলে হয় না। প্রথম চিকিৎসাতেই 70-80% সুস্থ হয়েছি, হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে মুরিদ হয়েছে এবং পুরো পরিবার এখন সুস্থ আছে। ছেলের থেকে কোন লোক আসে, তারপরে মনে করো রাজশাহী থেকে আসে, স্কার্ট করে মনে করেন আমরা নিয়ে এসি। এলাকাবাসী জানালেন, আরোগ্য লাভে বিপ্লবের কাছে আসা কেউই স্থানীয় নয়। এক সময় ইমামতি করতেন বিপ্লব। 7-8 বছর আগে হুট করেই আধ্যাত্মিকতা। নিজ বাড়িতে মুহাম্মাদি দরবার শরীফ নামে গড়েন আস্তানা। 1-2টা একটা মোটরসাইকেল দেখা যায়, তারপরে 2-1টা গাড়ি দেখা যায়, এই বাড়ি করছে। স্থানীয় লোক চিকিৎসা করুন করে না, বাইরে থেকে হয়তো আসে, এই জিনিসগুলো বর্তমান দরকার এই মাত্র। যমুনা টিভির মুখোমুখি কথিত পীর দাবি করলেন, চিকিৎসা নয়, ভক্তদের কেবল দোয়া দেন তিনি। আমি কোনো চিকিৎসা দেই না, মানে দোয়া নিতে আসে আমার কাছে,
এসব ইসলামের পরিপন্থী বলে জানিয়েছেন আলেমরা। চিকিৎসকরাও বলছেন অপচিকিৎসা চালাচ্ছেন বিপ্লব। আপনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন, তো কোরআনের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে এবং মানুষদেরকে হয়রানি করে, হয়রানিমূলক যে কার্যক্রম তারা করে, মানুষদেরকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। এই সমস্ত দরবার এই আমাদের বাংলাদেশ থেকে উৎখাত করার প্রয়োজন। আন্ডার প্রিভিলেজড যাদেরকে বলে তাদের ক্ষেত্রে এটা আসলে দেখা যাচ্ছে এটা একটা কমপ্লিটলি অপরাধ, কারণ চিকিৎসা শাস্ত্রে এই ধরনের কোনো কিছুই লেখা নাই। এর আগেও ভণ্ডামির অভিযোগে বিপ্লবের আস্তানা বন্ধ করে দেয় জনপ্রতিনিধিরা। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। চৌকিদার পাঠিয়ে দেয়, তারপরে ওই ওয়ার্ডের মেম্বারকে পাঠিয়ে দেয়, তো বন্ধ করা ছিলাম। এখন ফির যদি চালু করে থাকে তাদের ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা বা এই ধরনের অপচিকিৎসা করার তো কোনো ধরনের সুযোগ নেই। আমাদের চেয়ারম্যানকে বলেছি দ্রুত ব্যবস্থা নেবেন এবং এই বিষয়ে আমাদের এসিডেন্টও আছে, সে অভিযান করবে। শুধু সাদুল্লাপুর নয়, গাইবান্ধার বিভিন্ন স্থানে এভাবে চিকিৎসার নামে অপচিকিৎসা চালাচ্ছেন আরও কয়েকজন কথিত পীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রীতি সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। কিভাবে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায়, কিভাবে জনগণকে ফ্যাসিস্টের আমলে মিথ্যে মামলা থেকে রেহাই দেওয়া যায়, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষে বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? প্রিয় শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, ছাত্র ভাই ও বোনেরা, দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এইসব তরুণরাই গত ১.৫ দশকে একটি নির্বাচনে ভোট দিতে পারেনি তারা। এখনকার মতো শেষ করছি সংবাদ সারাদেশ।